বন্ধুরা, বরিশাল কিন্ডারগার্টেন ফোরামের পক্ষ থেকে আমি আরজু আক্তার আইভি আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। টানা 1.5 বছর পরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার অনুমতি হলেও কিন্ডারগার্টেনগুলোতে প্রাণের সঞ্চার ঘটেনি। তবুও অদম্য এই সকল প্রতিষ্ঠানের শিক্ষকেরা আগামী 2022 শিক্ষাবর্ষকে সামনে রেখে তাদের করণীয় নির্ধারণে বিভাগীয় পর্যায়ে বরিশালে মিলিত হয়েছিলেন। চলুন আপনাদের নিয়ে যাচ্ছি সেখানে। বন্ধুরা, ফোরামের পিআরও হিসেবে গণসংযোগের কাজটি আমাকেই করতে হয়। সেক্ষেত্রে হয়তো সবসময় সবার আশা অনুরূপ কথা বলতে পারি না, এটুকু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করব। পাশাপাশি অনেক সময় অনেকের কথা অনেক তুচ্ছ তাচ্ছিল্য ভরা থাকে, অনেকের অবহেলা অবজ্ঞা থাকে, সেটি আমাদেরকে আমাদের মনে কষ্ট দিয়ে দেয়। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله العظيم ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম তৎসৎ শ্রীমদ্ ভগবদ্ গীতা। লোকস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা কর্তা মহানগ জ্ঞান যোগেন সাংখ্যানাম কর্মযোগেন যোগিনাম। হে কৃষ্ণ কণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। গঙ্গা গীতা চ সাবিত্রী সতা পতিকর্তা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি জ্ঞানী অর্ধমাতা সীতানন্দা ভগবান ভবগ্নি ভ্রান্ত নাশিনী বেদতই তথার্থ জ্ঞান মঞ্জরি। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। পৃথিবীর সকল প্রাণী শান্তি লাভ করো। বাইবেল পাঠ করছি গীত সংহিতা 121 অধ্যায়। আমি পর্বত গণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসি। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি তোমার চরণ বিচলিত হইতে দিবেন না, তোমার রক্ষক ঝুলিয়া পড়িবেন না। সদাপ্রভুই তোমার রক্ষক, সদাপ্রভুই তোমার ছায়া। তিনি তোমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য তোমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। ইহাই প্রভুর বাণী, প্রভুর বাণী জয় হোক। এবারে জাতীয় সঙ্গীত। আপনারা যারা আজকে এই করোনা পরিস্থিতির মাঝখানে টিকে এবং আজকে এই আলোচনা এই অনুষ্ঠানে আসতে পেরেছেন, আপনাদেরকে সবাইকে আমার কাছে মনে হচ্ছে যে সেই গ্রিক উপকথার ফিনিক্স পাখির মতো, যে ফিনিক্স পাখির মধ্যে যেরকম যে আগুনের ভস্য হয়ে বা একটা ছাই থেকে বেঁচে ওঠে, আপনারা সবাই জানেন সেরকম ছাই থেকে বেঁচে উঠে আজকে এখানে উঠে দাঁড়িয়ে এসেছেন। এই করোনা পরিস্থিতির মাঝখানে দীর্ঘ 555 দিন বোধহয় স্কুল বন্ধ ছিল, তারপরে আপনারা টিকে থেকেছেন এবং এখানে এসেছেন। টিকে আছেন আপনারা এখন পর্যন্ত, এটাই কিন্তু একটা বড় একটা বলে যে এটা বড় একটা চিহ্ন যে God must have some better plan for you, যে আপনাদের জন্য আল্লাহ তাআলা একটা কোনো বিশেষ প্ল্যান রেখেছে বলে আপনারা টিকে আছেন। টিকে থাকাটাই কিন্তু ব্যাপার, কারণ আপনারা তো জানেন যে যারা যে সূরা আল বাকারাতে 155 আয়াতে বলা হয়েছে যে তোমাদেরকে সবাইকে অবশ্যই পরীক্ষা করবো, তোমাদেরকে ক্ষুধা তৃষ্ণা ভয় জানমালের প্রতি শস্য ফলের ফলে প্রতি দিয়ে আপনাদের পরীক্ষা করবো, এবং যারা এই পরীক্ষা উত্তীর্ণ হতে পারবে সেই ধৈর্যশীলদের জন্য সম্পদ যে আপনারা সেই ধৈর্যশীল, আপনারা সেই অবস্থা উত্তীর্ণ করতে পেরেছেন এবং অবস্থায় এসেছেন। আপনাদেরকে আমার আসলে বলে কোনো রকমের উৎসাহ উদ্দীপনা দেওয়ার মতো সেই রকম মানসিক সামর্থ্য নাই, কারণ আপনারা যে অবস্থা পালন করেছেন তা আমি কল্পনাও করতে পারি না।
বা আমরা কল্পনাও করতে পারি না আপনারা এই অবস্থা ঠিক আছে। আমি শুধু এটুকুই বলবো, যেটা আমি সবসময় বলি, যে আমি আপনাদের পাশে সবসময় আছি। বরিশাল কিন্ডারগার্টেন প্রোগ্রাম স্টুডেন্টকে আমার কখনো মনে করতে হয় না, স্মরণ করতে হয় না। এটা আমি মনে করি যে আমার একটা আত্মার ভগ্নাংশ, আমার পার্সন পার্সন। সবসময় আপনারা আমার চিন্তার সাথে থাকেন, আপনার সাথে থাকেন। এবং যে কোনো একটা কিছু করার জন্য আমি প্রথমে মনে করি যে মানসিক সামর্থ্য, অর্থনৈতিক সামর্থ্য, শারীরিক সামর্থ্য, বেশ কিছু সামর্থ্যের সাথে সাথে মানসিক সামর্থ্যটা প্রথম প্রয়োজন। কারণ আর সব সামর্থ্য শাখা সত্ত্বেও মানসিক সামর্থ্যটার অভাবে মানুষ অনেক কিছুই করতে পারে না। আমি মনে করি যে আল্লাহ পাক অন্তত আমাকে সেই মানসিক সামর্থ্যটা কিছুটা দিয়েছে। বাকিটুকু আমি দোয়া করি, আপনারা আমাকে প্রার্থনা রাখবেন যে আপনাদের পাশে আমি আরও অনেক জোরদার হয়ে থাকতে পারি। সেই শক্তি সামর্থ্য আমার জন্য অবশ্যই থাকে। যেটুকু বলে আমি আমার কথা এগিয়ে জানছি, আপনাদের সবার প্রতি অপরিসীম শুভকামনা। ধন্যবাদ। ধন্যবাদ বন্ধুরা। এই নিতাপুর অতিরিক্ত অর্থায়নে কিন্তু আমরা বৃত্তিতে যে অতিরিক্ত টাকাটা আমরা শিশুদের হাতে দিতে পারি সেটা কিন্তু এই নিতাপুর জন্য। এবং আমরা যে আপনাদের মাসিক ভাতা এবং পেনশনের যে আয়োজন করেছি তার জন্য যিনি আমাদের সহায়তা দিচ্ছেন তিনি ডাক্তার সেলিনা লিসা। আমরা এবারে লিসা আপুর কথা শুনবো। বিশাল কিন্ডারগার্টেনের ফোরামের সবাইকে, আমারও আপনাদের সবাইকে দেখে ভালো লাগছে। ইকবাল ভাই, রাফান ভাই, আপনাদের সাথে আমার পরিচয় হয়নি আগে, কিন্তু দেখে ভালো লাগছে। আমি এটুকুই বলতে চাই যে এই করোনা পরিস্থিতি সত্যি সবার জন্য অনেক অনেক কষ্টের সময় ছিল, সব দিক দিয়ে, অর্থনৈতিক, মানসিক, শারীরিক, কিন্তু তাই আর কি সুস্থভাবে এ পর্যন্ত এসেছি, এটাই অনেক বেশি। আর বাচ্চু ভাই যে এত প্রতিকূলতার মধ্যেও আর কি এই যুদ্ধজাহাজকে নিয়ে চলছে, এটাই আমার কাছে অবাক লাগে। অ্যাকচুয়ালি আমি বলবো যে আপনারা আছেন বলেই আমি আছি, আপনারা আছেন বলেই আমি কাজ করার শক্তি পাই। আপনারা হয়তো না থাকলে আমি হয়তো ভাবতাম যে আমার বেশি তেমন একটা কাজ নাই, কিন্তু আপনাদের কথা চিন্তা করেই আমি অনেক কাজ করি যে আপনাদের সাথে আমার থাকতে হবে। আপনাদের সাথে থেকেই আমি আমার কাইন্ড অফ জীবনের ইয়েটা পাই যে কেন আমি এই পৃথিবীতে আসছি, আমার আসলে কাজটা কী। আমি এই জন্য বাচ্চু ভাইয়ের প্রতি খুবই কৃতজ্ঞ যে আমাকে সবসময় ওনার এই কিন্ডারগার্টেন ফোরামের সাথে রেখেছে। এবং আমি নিজে আপনাদেরকেই ধন্যবাদ দিতে চাই যে আপনারা আমাকে রেখে আমার আর কি জীবনের এইটার মিনিংফুল করেছেন। নাহলে আমি মনে হয় না আমার জীবনে কোনো মিনিং থাকতো। আমি তো আশা করি ভবিষ্যতে আপনাদের সাথে আরও ভালোভাবে জড়িত হতে পারবো, আরও কন্ট্রিবিউট করতে পারবো। আর আপনাদের সাহসী আমাকে সাহসিকতা যোগায় যে এর মধ্যে দিয়ে চলে যেতে। আমার এমনি বাংলাদেশে তেমন আর কোনো লিঙ্ক নাই, কিন্তু আপনারা আছেন বলেই হয়তো আমি বাংলাদেশে আবার যাব, আবার বাংলাদেশের জন্য করে ভাববো আর কি। এর জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। আসলে আমরা আমাদের জীবন তো খুব ছোটো, জীবনটাকে মিনিংফুল করতে পারাটাই সবচেয়ে বড়। এবং সেই মিনিংফুল আমাদের প্রত্যেক মানুষের জন্য একই মিনিং কাম না। এক একজন মানুষ আসলে এক একটা বিষয় নিয়ে জীবনকে মিনিংফুল করে। তো লিসা আপুর কথা শুনে আমার খুব ভালো লাগছে যে তিনি যে প্রক্রিয়ায় মিনিংফুল করছেন সেটা আসলে মানুষ নির্মাণের প্রক্রিয়া। এবং মানুষ নির্মাণ করলে সেই মানুষটা আরও বহু মানুষ গড়ে তোলে, একজন মানুষ বহু মানুষ গড়ে তোলে। তো আমি তার এই এগিয়ে আসা, এই কন্ট্রিবিউশনকে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি এবং আমার খুবই ভালো লেগেছে তার সাথে আজকে পরিচিত হতে পারে। এবং নেতার যে আরও এত কন্ট্রিবিউশন বিভিন্ন দিকে আছে, হয়তো বা আমি আরও অনেক কিছুই জানি না, আজকে এখানে জানতে পারলাম। সেই জন্য তার প্রতিও আমার বিশেষ ভালোবাসা। এই রাখাল রাহা বলার পরে আসলে বলার থাকে না কিছু। আমরা প্রতিনিয়ত ওনার কাছ থেকে শিখি। ওনাকে উনি আমার শিক্ষক না হলেও, হয়তো আমার বয়সেও কম, কিন্তু আমরা সব সময় রাখাল রাহাকে শিক্ষক হিসেবে মানি।
তো তানজিনা আপার সাথে আমার পরিচয় হয়েছে তার যে জাপানি শিশুদের যে তার শিক্ষা ব্যবস্থা, জাপান বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে তার যে লেখা, সেটার সাথে আমি নিজে পরিচিত হয়েছি, সেটাও রাখাল রাহার মাধ্যমে। এবং আমাদের সহকর্মীরা পরিচিত হয়েছেন। আমার যতদূর মনে পড়ে তিনি আমাদের প্রতিষ্ঠানেও গিয়েছিলেন রাখাল রাহার সঙ্গে। এবং এইখানে স্ক্রিনে দেখার আগ পর্যন্ত কিন্তু আমি এটা জানতাম না যে আপনি এখানে সংযুক্ত হবেন। আমি নাম শুনেছি, কিন্তু সেই তানজিনাই এখানে সংযুক্ত হচ্ছেন এটা আমি মেলাতে পারিনি। আপনাকে দেখার পর থেকে মনে হচ্ছে যে খুবই চেনা লাগছে, আবার আমার নাম পুরোটা জানেন, এটা ভেবে যে আমি ভাবলাম যে হয়তো কোনোভাবে ফেসবুক থেকে বা বাচ্চু ভাইয়ের কাছ থেকে আপনি জেনে ফেলেছেন। তো যাই হোক, আপনাকে দেখে তো আসলে খুবই ভালো লাগলো। এই রাখাল রাহা হলো আমাদের হাবের মতো হাব। ওনার মাধ্যমে আমাদের বিভিন্ন জায়গায় একটা নেটওয়ার্ক হয়ে যাচ্ছে, এবং যার মাধ্যমে হয়তো আজকে আমরা এই বরিশালে এই কীর্তন খোলার পারে কীর্তিমান মানুষদের সঙ্গে আমাদের দেখার সুযোগ হলো। আপনাদের সঙ্গে পরিচয় আবার নতুন করে হলো আপনার সঙ্গে। লিসা আপার কথা তো নতুন শুনলাম, যে কথাটা রাখাল রাহা বলেছেন, মনে মনে আমার এই কথাটাই ছিল যে আসলে মানুষ জীবনের অর্থ নানানভাবে খুঁজে ফেলে। কেউ এক একজন এক এক জায়গায় খুঁজে পায়। হয়তো আমার কাছে সেটা অর্থহীন মনে হয়, আরেকজনের কাছে সেটা জীবনের চাইতেও মূল্যবান মনে হয়। তো সেই দিক থেকে আপনি যে এমন একটা সংগঠনের সঙ্গে আছেন, আমি বিশেষ করে আমরা দুজনই এসেছি এখানে, আমার সঙ্গে আরও আমার তিনজন সহকর্মী এসেছেন। আমি আর রাখাল রাহা তো বলতে পারি রাখাল রাহার পক্ষ থেকেই যে এই বরিশাল কিন্ডারগার্টেন ফোরামের কর্মসূচি দেখে আমরা তো অভিভূত এবং অবিশ্বাস্য। সামনে বসে যদি না শুনতাম, দূর থেকে কেউ বললে এটা আমার কাছে রূপকথার গল্পের মতোই মনে হতো। আসলে যেটা জাতীয় নেতৃত্ব করতে পারে নাই, সেটা এই বরিশাল থেকে এখানে হচ্ছে। এটা তো মানে স্যালুট দেওয়া ছাড়া আমাদের আর কিছু নেই। এবং এই কর্মসূচির সঙ্গে আপনারা দুজনে জড়িত আছেন, এটাও অত্যন্ত গর্বের এবং আমাদের জন্য প্রেরণাদায়ক, আনন্দের। ভালো থাকবেন আপনারা, আমাদের এই দেশের অবহেলিত মানুষদের সঙ্গে থাকবেন, যাদের নেতারা তাদের সন্তানদেরকে নিরাপদে অন্য দেশে রেখে এই দেশের সন্তানদের উপর নানানভাবে দরদ দেখিয়ে দেখিয়ে তাদের ক্ষতি করে যাচ্ছে। এদের থেকে বাঁচার জন্য, এদের এই ক্ষতির কাছ থেকে বাঁচার জন্য অন্তত যেন আমরা নিজের সন্তানকে সেভ করতে পারি, নিরাপদ করতে পারি, সুশিক্ষিত করতে পারি, এই জন্য আপনাদের পরামর্শ এবং সহযোগিতা চাই। কিন্তু আজকে আপনাদের বরিশালে এসে আমি আব্দুস সোবহান বাচ্চুকে দেখলাম, যে যার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এবং এটা শুধু বাচ্চুর অগ্রগতি নয়, আপনারা যদি সাথে না থাকেন তাহলে এই রথ, পথ এবং মূর্তির কোনো মূল্য নাই। আসসালামু আলাইকুম লিসা আপা, আমি কামরুন নাহার কলি, প্রধান শিক্ষক ফুলপুরি শিশু নিকেতন। আমি আজকে কৃতজ্ঞতা জানাচ্ছি সকল শিক্ষকদের পক্ষ থেকে, কেননা যখন বাংলাদেশে সমগ্র দেশের লোক আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন, আমাদেরকে অবহেলিত করে রেখেছেন, কোণঠাসা করে একদিকে একেবারে তুচ্ছ অবস্থায় রেখেছেন, সেখানে আপনারা আমাদের পাশে আছেন। বিশেষ করে লিসা আপু বলেছেন যে লিসা আপুর একটা কথা, যে তিনি তার জীবনে মিনিং খুঁজে পেয়েছেন আমাদের পাশে থাকতে পেরে। এই কথাটা যে আমাদের জন্য কত বড় পাওয়া। তো বন্ধুরা, আজকে আমরা 20 মাস পরে আবার একজন আরেকজনের মুখ দেখলাম। এই 20 মাসে আমাদের আরো অনেক বন্ধু আছেন যারা গত 20 সালের জানুয়ারিতে আমাদের সাথে ছিলেন, যারা আজকে আমাদের ছেড়ে চলে গেছেন পরপারের বাসিন্দা হয়ে। আমরা তাদের রূপের মাগফিরাত কামনা করছি। যারা আছি আমরা তাদের জন্য শুভেচ্ছা, শুভকামনা জানাচ্ছি। যে গত 18 মাসে আমাদের কি অবস্থা ছিল। সৈয়দ হাফের ভাষায় যদি বলি, আকাশ মোল্লার হাতে আজ যাব গরুর মতো আমাদের ভালো থাকতো। এই সময়ে বাংলাদেশের একমাত্র সম্প্রদায় হচ্ছে এই কিন্ডারগার্টেন স্কুল টিচার সম্প্রদায়, যাদের কোনো খোঁজ রাখেনি আমাদের সরকার, আমাদের সমাজ। আমরা যাদের ছেলে মেয়েদেরকে পড়াচ্ছি, শেখাচ্ছি, এমনকি তারাও। কতটা হতভাগা আমরা
আমাদের এই জায়গাটা বোধহয় আর আক্ষরিকভাবে ভাষা দিয়ে বোঝানোর দরকার নেই। আমরা উপলব্ধি করতে পারছি যে আসলে আমাদের আমরা ছাড়া আর কেউ রইল না। আমরা যদি পাশে থাকি সে আমরা থাকবো, আমরা যদি কাউকে সাহায্য করি সেটাও আমরা থাকবো, আমরা যদি কারো বিরোধিতা করি সেও আমরা থাকবো। এখন আমরা কি বিরোধিতা করব না আমরা একজন আরেকজনের হাত ধরে বাঁচবো, সেই সিদ্ধান্তটা আমরা আজকে নেব। আমি অধিকাংশ সময়ে আমার অত্যন্ত প্রিয় মানুষ অধ্যাপক দীপঙ্কর চক্রবর্তীর একটা ছড়া বলি, সেটা হচ্ছে 150 টাকা পাওয়ার কথা স্কুলেতে মাইনে, 25-30 পাই রেগুলার, আর বাকিটা পাইনি। পকেট থেকে খরচ করি, মিথ্যে আশার প্রাসাদ করি, একদিন সব পাওয়ার আশায় অন্য কোথাও যাইনি। আমার শরীরের পশম দাঁড়িয়ে গেছে। আসলে যে শ্রম, যে মেধা, যে অর্থ, যে সময়ের পিছনে ব্যয় করেছি, আমাদের কিন্তু অন্য কোথায় আর যাওয়ার জায়গা নেই। কাজেই এখন এই পরন্ত বেলায় আমরা যারা সাদা চুলের আছি, অন্তত তারা একীভূত থাকি। আমাদের অপেক্ষাকৃত অনুজ যারা আছেন তাদেরকে প্রলুব্ধ করি আমাদের সাথে থাকতে, তাদেরকে বোঝাই এর কোনো বিকল্প নাই। আমরা কিন্ডারগার্টেন স্কুলের টিচাররা অনেকটা কাঁকড়ার মতো, এদের একটা ঝুড়িতে রাখা যায় না। আমি ডান পাশ দিয়ে রাখি, বাম পাশ দিয়ে কিছু নিচে বেরোয় যায়, আবার বাম পাশ দিয়ে রাখি, ডান পাশ দিয়ে যায়। আমরা যদি জোর করে রাখতে চাই তাহলে আঙুলের উপরে কামড় দিয়ে দেয়, তাই না? এটা আমাদের একটা নিজস্ব আইডেন্টিটি, আমরা এটা নষ্ট করতে চাই না। এইটাই আমরা, এটা থাক। কিন্তু তারপরেও একটা কমন জায়গা আছে, যেটা হচ্ছে কি আমাদের বাঁচার প্রশ্ন। আমরা এখানে একটা ছোট জায়গা বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশে 50,000-এর বেশি কিন্ডারগার্টেন স্কুল। 50,000 ওনার যদি রাস্তায় নামে তাহলে 50,000 মানুষ। একজন ওনার যদি একজন করে টিচার নিয়ে আসে তাহলে 1 লক্ষ মানুষ। 1 লক্ষ মানুষ যদি আমরা ঢাকায় একটা প্রতিবাদ করতে পারতাম, একটা আবেদন করতে পারতাম, তাহলে তো মানুষ জানতো যে 1 লক্ষ মানুষ কি চায়, কি বলে। আচ্ছা ভেবে দেখি, এরকম একটা বিষয় থাকে। কিন্তু গত 18 মাসে যতগুলো আন্দোলন, সংগ্রাম, মানববন্ধনের ছবি দেখলাম আমরা জাতীয় গণমাধ্যমে, কোথাও কিন্তু 50 জনের ছিল না, উপস্থিতি ছিল না। এটা আমাদের একটা দুর্ভাগ্য। এটা আমরা একজন আরেকজনকে মানি না। এখন এত কিছু থাকতে আমরা বরিশাল দিয়ে কি সবকিছু করতে পারবো? হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। মোহন চাঁদ করমচাঁদ গান্ধী বরিশাল সম্পর্কে বলছেন, সমগ্র ভারতবর্ষ যখন গভীর নিদ্রায় নিমগ্ন, তখন বরিশাল ছিল সদা জাগ্রত। কথাটা বলছেন উনি 1921 খ্রিস্টাব্দে, আজকে থেকে 101 বছর আগে। বরিশাল থেকেই সম্ভব, বরিশাল থেকেই অনেক কিছু সম্ভব। এই যে নিয়ার অ্যাবাউট 25,000 রেজিস্টার্ড প্রাইমারি স্কুলকে গভর্নমেন্ট স্বীকৃতি দিয়েছে, এই আন্দোলনটি বরিশাল থেকে শুরু হয়েছিল। এই আন্দোলনটির পুরোধা ছিলেন আমাদের শামসুল আলম ভাই। বরিশাল থেকেই সম্ভব। আমরা অভিভাবকদের সাথেও কথা বলেছি যে আপনারা বাচ্চাদের নিয়ে যেন না, এই যে অভিভাবক মিটিং হচ্ছে, ঠিক আছে থাক, আপনারা নিয়ে যেন না, আপনাদের আয়ের ব্যবস্থা আমরা করে দেবো। একটা নকশি কাঁথা আমি যদি বাইরের বাজারে বিক্রি করে দিতে পারি, সে একটা কাঁথার টাকা দিয়ে আমাদের স্কুলে একটা বাচ্চার যে 1 বছরের পড়ার খরচ, ভর্তি, বেতন, পরীক্ষার ফি, এভরিথিং হয়ে যায়। ঘোষের কোনো দোষ নাই, তার দোষ সে মিষ্টি বলবে। আমরা বরিশাল কিন্ডারগার্টেন ফোরাম সবসময় বলবো যে আমরা শ্রেষ্ঠ। এখন আমরা শ্রেষ্ঠ না নিকৃষ্ট, এটা আপনারা যারা আমাদের সাথে থাকবেন, যারা সুবিধাভোগী হবেন, তারা বিচার করবেন। এবং এটা বিচার করতে হলে, সাথে থাকতে হলে কিন্তু আমাদের সাথে থাকতে হবে। আপনারা 10, 12, 15 বছর এক একটা অর্গানাইজেশনের সাথে আছেন, আমাদের সাথে থেকে রাখেন 2-4 বছর। যদি আমাদের মনে হয় যে না এটা আপনার, তাহলে এটা আপনার। আরেকটি জিনিস, আপনারা সবাই ব্যস্ত, শুধুমাত্র আমার কোনো কাজ নাই, এই জন্য আমাকে দাঁড়াতে হয়, আর কোনো কারণ নাই। এই সংগঠনের পেছনে, এই কিন্ডারগার্টেন ফোরামের পেছনে আমার যতটুকু দায়িত্ব, আপনাদের প্রত্যেকের ততটুকু দায়িত্ব আছে। আমি যতটুকু ভাববো, আপনারা প্রত্যেকে ততটুকু ভাববেন। আমি যতটুকু জোর দিয়ে কথা বলবো, আপনারা প্রত্যেকে ততটুকু যোগ দিয়ে কথা বলবেন। আপনারা প্রত্যেকেই এক একজন আব্দুল সোবহান বাচ্চু। খুবই আমার ভালো লাগছে, আমরা বরিশাল বিভাগে কিন্ডারগার্টেন স্কুলে এত লোকের সাথে বাচ্চু ভাইয়ের আলাপন
এবং এত বড় সংগঠন তৈরি করেছে এটা আমার জানা ছিল না। আমাকে যতবারই চিঠি দিয়েছে আমি শুধু লাস্ট চিঠিটাই পেয়েছি এই কিছুদিন আগে। পাওয়ার সাথে সাথেই আমি বাচ্চু ভাইকে ধন্যবাদ জানিয়ে তার সাথে আলাপে করেছি যে আসলে কি মানে মানে খবর কি, আপনারা কি জানাতে চান, সে সংক্ষেপে আমাকে ব্রিফিং করেছে এবং আমার ভালো লাগছে এবং ওই দিন আমি প্রতিক্রিয়া করেছি, আমি সেখানে যাব। এই যাওয়াটা আজকে যে কত বড় পাওয়া সেটা আমি বোঝাতে পারবো না। আজকের এই আয়োজন, এই অনুষ্ঠানে সকলের উপস্থিতি দেখে আমার অনেক ভালো লাগলো এবং বিভিন্ন গুণীজনের কথাবার্তা শুনে অনেক ভালো লাগলো। বিশেষ করে বাচ্চু ভাই সেই সকাল থেকে শুরু করে টানা 2 ঘন্টা যে বক্তব্য রেখেছেন, অনেক কিছু শেখার এবং জানার আছে। পাশাপাশি এখানে যারা গুণী ব্যক্তি 2 জন রয়েছেন তাদেরও আমরা কথাবার্তা শুনেছি, তাদের কথার মধ্যে দিয়ে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে। আর কিন্ডারগার্টেন ফোরামের যে কর্মসূচি আছে, কর্মকাণ্ড আছে, আমাদের এই কর্মকাণ্ড থেকে যে সুযোগ সুবিধা আছে সেইটার উপরে আমাদের আরও একটু ইনফরমেশন দেওয়া দরকার এবং যে শর্তগুলি আছে সেই শর্তগুলিও যদি আরও সহজ করা হয় তাহলে আমার মনে হয় আমরাও আরও আগে আসতে পারবো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সহকর্মী, সাথী, ভাই, বন্ধু, বোনেরা, মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ, আমরা আজকে যে আয়োজন, এই আয়োজনে আমরা 3 জনের বক্তব্য শুনেছি। বেশিরভাগ বক্তব্য শুনেছি আমাদের নেতা আব্দুল সালাম বাচ্চু, তারপরে ইকবাল সিদ্দিকী স্যারের এবং রাখাল রাহা স্যারের। এই 3 জনের বক্তব্যের পরে আর কোনো বক্তব্য থাকে না। আমাদের মনের ব্যথা, কষ্ট, দুঃখ যা কিছু ছিল বাচ্চু ভাই আমাদের চেয়ে ভালো জানে এবং তিনি তার বক্তব্যে তা বলে গিয়েছেন। কিন্ডারগার্টেনে লেখাপড়া করা এই যে শিশুরা আছে তাদেরকে নিয়ে যারা আমরা কাজ করি, আমাদের স্বার্থ রক্ষায় বাচ্চু ভাই যখন আমাদেরকে যেই আহ্বান জানাবেন, যেই কাজ করার জন্য আমাদেরকে বলবেন, আমরা তার ডাকে সাড়া দেবো কিনা সেটা বলেন। আপনারা ইতিমধ্যে বুঝে ফেলেছেন আমাদের উপরে খড়গ নেমে আসতেছে। এতদিন যা দেখেছেন, সামনে আরো অনেক কিছু বাকি আছে। বলেছেন আমরা যেন একই কথা পুনরাবৃত্তি না ঘটাই। তারপর আমার কিছু অতীত জানতে হয়। দীর্ঘ এই 18 মাস স্কুল বন্ধ থাকাকালীন অবস্থায় বাচ্চু স্যার বিভিন্নভাবে বিভিন্ন রকম আমাদেরকে ডেকেছেন। আমাদেরকে প্রতিবার হয়তো প্রতিটা বন্ধ বাড়ানোর সাথে সাথে আমাদেরকে আমাদের নিয়ে মানববন্ধন করার জন্য আহ্বান জানিয়েছে। কিন্তু আমি লজ্জার সাথে বলতে বাধ্য হচ্ছি যে কয়জন টিচার এবং কয়টা স্কুল অংশগ্রহণ করেছেন আপনারা বলতে পারবেন? একটু হাত জাগান তো। আপনারা এখানে ডিরেক্টর কয়জন আছেন? আমি যেহেতু একজন ডিরেক্টর হিসেবে আমার গহনা বন্ধক রেখেছি, সেটা খবরে পর্যন্ত দেখাইছি, এসএ টিভি, বাংলা টিভিতে দেখাইছি। আমার গহনা বন্ধক রেখে আমি আমার প্রতিষ্ঠান ধরে রেখেছি। সেরকম কষ্ট আপনারাও করেছেন। তাইলে স্যারে যখন ডাক দিয়েছিলেন আমাদেরকে মানববন্ধন করার জন্য বা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য রাস্তায় দাঁড়াতে, আমি মেয়ে মানুষ হয়ে যদি প্রতিবার পিঠের বেল্ট, লোহার বেল্ট বেঁধে এসে দাঁড়াইতে পারি, আপনারা কেন দাঁড়াইছিলেন না? কেন এসেছিলেন না? সেই প্রশ্নটার জবাব আমি আপনাদের কাছে চাই। আমি মেয়ে মানুষ হয়ে যদি আমি আমার 10 জন টিচার সব নিয়ে কিন্ডারগার্টেন ফোরাম অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারি, প্রত্যেকটা মানববন্ধনে উপস্থিত থাকতে পারি, বাড়িতে বসে যে কয়টা স্যারের বলছেন যে ছবি তুলে প্রচার করেন তাতে অংশগ্রহণ করাতে পারি, আপনারা কেন এই ব্যর্থতা, মানে আপনাদের এই ব্যর্থতা কেন আমি ঠিক বুঝতে পারতেছি না। এই জায়গাগুলো থেকে আমাদের সরে আসতে হবে। আমি বরিশাল কিন্ডারগার্টেন ফোরামের প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নেই, কারণ আমি একজন শুধু শিক্ষিকাই নই, আমি ফুলপুরি কলিনামের স্কুল একজন সহকারী শিক্ষিকা, প্লাস আমি একজন নারী উদ্যোক্তা। তো আমি যখন
নারী উদ্যোগ নিয়েছি, যখন আমি টুকটাক বুটিক্সের কাজ নিয়েছি, তখন করি ম্যাম আমার কাজ দেখে বললেন যে তুমি বরিশাল কিন্ডারগার্টেন ফ্রমের বাচ্চু স্যারের সাথে একটু যোগাযোগ করতে পারো। বাচ্চু স্যারের যদি তোমার কাজ ভালো লাগে হাতে, তাহলে সে তোমার কাজ বিভিন্ন দেশে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে এবং তোমার বিভিন্ন প্রোডাক্ট বাংলাদেশে যে কোনো স্থানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। তো আমি আসলে বলবো যে যখন আমি বাচ্চু স্যারের সাথে কথা বলি, তখন আমার উৎসাহটা আরও বেড়ে যায়। আমার উৎসাহ বেড়ে যায় এবং আমি এত পরিমাণ উৎসাহিত হই যা বলার মতো না। ইনশাল্লাহ বাচ্চু ছাড় এবং পরিবারের সহযোগিতায় দৈনিক কালের কণ্ঠ, জাতীয় কণ্ঠে আমার নিউজ হয়েছে আমার হাতের কাজ নিয়ে। আমরা কিভাবে মনে করবো যে কোন প্রক্রিয়ায় কোন মাধ্যমে আমরা এই বাচ্চু ভাইয়ের ডাকে, বাচ্চু ভাই উসিলা আল্লাহর রহমতে যদি আমরা সকলে তাকে সহযোগিতা করি, তাহলে হয়তোবা বাচ্চু ভাই শুধু একাই না, সারা বাংলাদেশে সারা বিশ্বে আজকে দেখলে আমাদের সাথে দীর্ঘ সময় ধরে বহির্বিশ্ব থেকে আমাদের সাথে ইন্টারনেটের সংযোগ আছে, তারা আমাদের কথাগুলো শুনছে। আমরা বাচ্চুকে কীভাবে হেল্প করতে পারি, সহযোগিতা করতে পারি, এক্ষেত্রে বাচ্চু ভাইয়ের কাছে আমার কিছু প্রশ্ন রয়ে গেল। বাচ্চু ভাই যদি আমাদের জেলা ভিত্তিক অথবা উপজেলা ভিত্তিক যদি আমাদের দুই একজনকেও একটা নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয় যে আপনি এই জেলার কমিটির সাথে আছেন, উপজেলা কমিটিতে আছেন, তাহলে মনে হয় আমরা প্রত্যেককে মেসেজটা পৌঁছাতে পারবো। এখন একমাত্র সিদ্ধান্ত আমার হোসেন বাদল স্যারের কালীপুর ব্রিগেডের কবি আনন্দ স্যার বলে গেছে যে আমরা পটুয়াখালীবাসী সকল স্কুল আমরা একাত্তরভাবে কাজ করতে চাচ্ছি। বাসির মধ্যে দিয়ে নির্দেশনা দেবে, আমরা সেই নির্দেশনা মতো কাজ করবো। আমি আজকে যে এখানে এসেছি, আমার বাবা মুমূর্ষু অবস্থায় হসপিটালে ভর্তি। যে কোনো মুহূর্তে আমার কাছে ফোন আসতে পারে যে আমার বাবা আর নেই। তারপরে আমি সব কিছু ভুলে চলে আসছি, দেখি এখানে কী আছে। এই জন্য আসছে, আপনারা সবাই একটু দোয়া করে, কার দোয়া কখন কবল হয়ে জানি না। আর বাবা যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, জীবন যুদ্ধ করতেছে আমার বাবা, সেটা দেখেও চলে আসছি। আমি আমার সংসার ত্যাগ করে ফেলছি এই স্কুলের জন্য। আমার হাজব্যান্ডের সাথে আমার যোগাযোগ নাই। সে বলছে তুমি যদি স্কুল চালাও তাহলে তোমাকে আমি রাখবো না। আমি বলছি আচ্ছা ঠিক আছে। আমার প্রথম সন্তান হয়েছে আমার স্কুল, দ্বিতীয় সন্তান আমার একটা ছেলে স্বাধীন। তো এই দুইটা সন্তানের কোনোটাই আমি ত্যাগ করবো না যদি আমি যতক্ষণ বেঁচে আছি। আমার ছেলের ডিপিএস ভেঙে তারপরে আমি এতদিন শিক্ষা প্রতিষ্ঠান চালাইছি। আমার স্কুলের সহকারী শিক্ষক আছে 8 জন, তাদের কাছে আমি বিশেষ কৃতজ্ঞ। তারা এই 18 মাসে 1 টাকাও নেয়, বরঞ্চ আমার সাথে কাঁধে কাঁধ মিলে সকালে বিকেলে ক্লাস করেছে। ইনশাআল্লাহ যদি আমরা বেঁচে থাকি, আগামী জানুয়ারির যে আমাদের পরের প্রোগ্রামটা হবে, যদি আল্লাহ আমাকে বাঁচাই রাখেন এবং আপনাদের সবাই আমরা ইনশাআল্লাহ আসতে পারি, বাচ্চা ভাইকে বলবো যেন ওই ধরনের যে ট্রেনিং দিছিলেন আমাদের খুব ভালো লাগছে। আমাদের শিক্ষকরাই বলছেন যে আসলে শেখার মতো অনেক কিছু আছে, না গেলে বুঝতাম না যে সংগঠনটা কি একটা জিনিস। তো আমার আবারও সকল সহকারী শিক্ষকদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা আমাদের ছেড়ে যাবেন না, আমরা আপনাদের ছেড়ে যাব না। তো আপনারা স্কুলের জন্য খাটবেন। আমরা বেতন ডিসেম্বর মাসে কখন বাড়াইতে পারবো? যখন আমি স্কুলে ছাত্র থাকবেন। আপনি ছাত্র নাই, আমার বলবেন স্যার বেতন বাড়াই দেন, তা তো সম্ভব না। কোথা থেকে দেবো বলেন? আমার গয়না নাই, আমার হাজবেন্ড নাই, আমার ঘর নাই, সংসার নাই, বেতন বাড়াইতে হবে। ছাত্রদের বেতনই আমরা দেবো, একটা লজ্জার কিছু নাই। আপনাকে তো আমরা বেতন দিচ্ছি না, আপনাকে আমরা সম্মানই দিচ্ছি। আপনাকে সম্মানই দিয়ে আমরা সম্মানিত করছি। আসলে এই দুঃখের কথা সকলেই বলে ফেলছেন। আমাদের এখানে দুঃখের কথা বলতে গেলে অনেকক্ষণ সময়ের প্রয়োজন। আর যেহেতু আমরা অনেক দূর থেকে এসেছি, লঞ্চের আমাদের সমস্যা থাকতে পারে, যেমন যাত্রাপথে আমাদের বাসের সমস্যা থাকতে পারে। সেজন্য সংক্ষিপ্ত পরিচয় দিয়ে আমি এখান থেকে চলে যাচ্ছি আপনাদের কাছে। সকলকে একটা কথাই বলবো যে বাচ্চু স্যার অথবা বাচ্চু ভাই আমাদেরকে যেহেতু ডেকেছেন, একটা ফোরাম সৃষ্টি করেছেন, বরিশাল বিভাগীয় ফোরাম। এই ফোরামটার ভিতরে আপনারা সকলে একত্রিত থাকবেন। সামনের দিকে যত আন্দোলন থাকুক, সংগ্রাম থাকুক, প্রোগ্রাম থাকুক না কেন, আমাদেরকে ডাকবেন। আমরা তার আন্দোলন সংগ্রাম প্রোগ্রামে আমরা সবসময় অ্যাটেন্ড করব। আমাদের বিশেষ করে সবাইকে একত্রিত হয়ে একটি সংগঠনের সাথে যুক্ত হতে হবে। এই যে বাচ্চু ভাই একটা ভালো উদ্যোগ নিয়েছে, এই জন্য সবাই বাচ্চু ভাইয়ের সাথে আমরা একবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে সংগঠনটা আমরা বড় করে তারপর যাতে আমরা সবাই সাথে আমরা একবদ্ধ হয়ে সরকারের কাছে এই দাবিগুলো জানাতে পারি, সেজন্য আমাদের সবাইকে সম্মতি বা সবাইকে একবদ্ধ হতে হবে। আমার আসলে কোনো বক্তব্য না, স্যারের কাছে প্রশ্ন করেই থাকি। স্যার আপনি বলছেন যে আমাদের নেক্সট পরীক্ষাটা আসলে ভেন্যুটা নির্দিষ্ট স্কুলে হইতে পারে অথবা হইতে পারে। এখন তো আমাদের লকডাউন করেছে, সব কিছু স্কুল খোলা, এখন কি আমরা নির্দিষ্ট করে বলতে
পারি কিনা যে ভেন্যুটা আসলে আমরা আগের মতনই নেবো স্কুলে নেবো কিছু বলা যায় কিনা। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা যারা শহরের ভিতরে আছে স্কুলে কিন্তু আছে জানি না। আমি আপনার প্রতিবেশী, আমরা গতবার কিছু ফর্ম আপনাদের কাছে দিয়েছিলাম, কোনো স্কুলে কিছু কিছু ফর্ম দিয়েছিল। সেই স্টুডেন্ট যদি কেউ পরীক্ষা দিতে চায় তারা নতুন করে ফর্মটা করবে না। আর গত বছরের স্টুডেন্ট সবাই তো আর নাই, এখন যারা পরীক্ষা দিতে পারেনি তাদের জন্য কোনো উন্নয়ন বা কোনো কিছু ব্যবস্থা কোনো এটা যদি একটু পরিষ্কার করে। থ্যাংক ইউ, ধন্যবাদ। অনেক প্রশ্নের ভিড়ে যে প্রশ্নটা জবাব দিচ্ছি সেটা হচ্ছে 4 বছর পরে 5 বছরের শুরুর সাথে সাথে কিন্তু আপনাদের এটি ব্যাংক অ্যাকাউন্টে চলে যায়। 4 বছর দেখতে দেখতে চলে যায়। 2 বছর আমরা স্কুলহীন অবস্থায় ছিলাম। আপনারা যে আসলে আমাদের সাথে থাকছেন কিনা, থাকবেন কিনা, এটাও তো আমাদের একটু অবজার্ভ করার বিষয় আছে। আর পরীক্ষা যথাসময়ে হবে, যারা নতুন করে দেবে তারা নতুন দেবে। গত বছরে যারা দিয়েছিল তাদেরটা আমরা বিশেষ বিবেচনা করবো। যদি থাকে আমরা মূল্যায়ন করে দেব, যদি না থাকে তাদেরকে আবার নতুন করে বসে দেবো। আমরা পরীক্ষার্থী অনুসারে সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে জানাবো। বন্ধুরা, এই ক্লিপে আলোচকদের সংক্ষিপ্ত উপস্থিতি থাকলেও সবারই আবেগঘন পূর্ণ বক্তব্য আলাদা আলাদাভাবে আমাদের চ্যানেলে দেয়া রয়েছে। আপনি ইচ্ছে করলে সেগুলো দেখে নিতে পারেন। আজ এটুকুই। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।